জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল এলিট ফোর্স র্যাব। এমনকি র্যাবের গোপন বন্দিশালা ছিল বলেও স্বীকার করেছেন বাহিনীর মহাপরিচালক AKM শহীদুর রহমান। কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিতর্কিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে র্যাবের দায় মুক্তি সম্ভব। র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার ছাড়া সংকট সমাধান সম্ভব নয়। চ্যালেঞ্জিং। সকালে লন্ডন থেকে ফিরে তিনি আরও জানান, মামলা শেষ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এদিকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, স্থায়ী ও টেকসই গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে। এছাড়া নির্বাচন যাতে অংশগ্রহণমূলক ও অবাধ হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি। যে বিচার হচ্ছে সেই বিচার ব্যবস্থা আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন, ডেমোক্রেসি এবং একটি ফেয়ার নির্বাচন, এসব বিষয়ে মত বিনিময় করতে এসেছিলেন এবং আমাদের সাথে এই সকল বিষয়ে কথা হয়েছে। জামাত বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, বিভিন্ন বিষয়ে জামাতের যে স্ট্যান্ড কি সেটা তারা জানতে চেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, বিচারের ব্যাপারে আমরা বলেছি যে ক্রিমিনালস যারা আছেন তাদের বিচার হতে হবে, তবে সেটা যেন ফেয়ার হয়। সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে এসএফও প্রতিনিধি সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা এখনও পাওয়া যাচ্ছে না। সার্ক যে ক্যান্সার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এটা অত্যন্ত জরুরি ও অনুপ্রেরণামূলক। দক্ষিণ এশিয়ার দেশগুলো সার্ককে সক্রিয় করে তোলার মধ্য দিয়ে লাভবান হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না। দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত না করা উচিত। বায়ুবাহিত রোগ প্রতিরোধে সবাইকে মাস্ক পরে বাইরে বের হবার আহ্বান জানিয়েছেন প্রধান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে সচিবালয়ে আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা ও এর আশপাশের এলাকায় পরিবেশ দূষণরোধী করণীয় নির্ধারণী সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় রাজধানীতে পণ্যবাহী খোলা ট্রাক প্রবেশ বন্ধে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেন তিনি। ঢাকাতে কোনো পয়েন্ট থেকে আনকাভার্ড অবস্থায় ট্রাক নিয়ে ঢোকা যাবে না। এই অ্যালার্ট সিস্টেমটাকে আমাদের বিবেচনায় নিতে হবে, মাস্ক পরতে হবে। আরেকটা কথা একটু বলি, সকলের হয়তো সামর্থ্য হবে না, কিন্তু যাদের পক্ষে সম্ভব একটু এয়ার পিউরিফায়ারটা বাসায় রাখার চেষ্টা করবে। যাদের শারীরিক কিছু অসুস্থতা আছে যেটা ধুলার কারণে অনেক বেশি অ্যাগ্রাভেট করে যায়, একটু বের না হওয়ার চেষ্টা করতে হবে, আউটডোর অ্যাক্টিভিটিস একটু কমাতে হবে। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদে তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকেও জিজ্ঞাসাবাদ করারও অনুমতি দেওয়া হয়েছে। পলককে 18 ডিসেম্বর ও আবুল হাসানকে 15 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান, পরোয়ানা জারি করা পুলিশ কর্মকর্তারা কিভাবে পালিয়ে যাচ্ছে।
অনেক আসামিকে গ্রেফতার করা হচ্ছে না কেন সে ব্যাপারেও জানতে চান। পরোয়ানা জারি করা আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালকে জানাতে বলা হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে তদন্ত সংস্থা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন। 2007 সালে মামুনের বিরুদ্ধে 101 কোটি 73 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। 2008 সালের 27 মার্চ বিচারিক আদালত মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে 2012 সালের 30 জুলাই খালাস পান মামুন। পরে এ মামলায় আপিল বিভাগে রায় যায়। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর এবার সান রাজ্যে জান্তা বাহিনীর সাথে সংঘাতে জড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠী। 10 দিনের দুপক্ষের এই সংঘাতে অন্তত 34 জান্তার প্রাণহানি হয়েছে বলেও নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে মংডু দখলের মাধ্যমে বাংলাদেশ ঘেঁষা মিয়ানমারের 270 কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে বলে দাবি সংবাদ মাধ্যম ইরাবতীর। প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় 80 জন রোহিঙ্গা বিদ্রোহী সহ জান্তার অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেফতার করেছে আরাকান আর্মি। আরাকান আর্মির মুখপাত্র বিবিসিকে জানান, এরই মধ্যে পশ্চিম অঞ্চলে জান্তা কমান্ড হেডকোয়ার্টার দখল নেওয়া হয়েছে। রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নারীদের 3 দিনের প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ। 21 ডিসেম্বর রাজশাহীতে শুরু হবে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে মেয়েদের এই টুর্নামেন্ট। সাউথ জোন, নর্থ জোন, সেন্ট্রাল জোন ও ইস্ট জোন এই 4 দলে ভাগ হয়ে খেলবে মেয়েরা। 4 দলের অধিনায়ক হিসেবে থাকছেন রাবেয়া, সোবহানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি ও ফাহিমা খাতুন। 21 থেকে 23 ডিসেম্বর রাজশাহীর 2 ভেন্যুতে মুখোমুখি হবে সাউথ ও ইস্ট জোন। অপর ম্যাচে মুখোমুখি হবে সেন্ট্রাল ও নর্থ জোন। এছাড়া 26 ডিসেম্বর সাউথ ও নর্থ এবং অপর ম্যাচে সেন্ট্রাল ও ইস্ট একে অপরের মোকাবেলা করবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।